বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি খুব রিসেন্টলি রিলিজ হওয়া মিসেস দেশপান্ডে ওয়েব সিরিজটাকে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। পার্ট 1 এর শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পারি যার নাম ছিল বিরাট, আর সে একজন অ্যাক্টর ছিল যার কিনা কয়েকটা ফিল্ম এসেছিল। এখানে সে ফোনে কথা বলতে বলতে তার রুমের দিকে যাচ্ছিল এবং তাদের কথাবার্তাতে আমরা বুঝতে পারি বিরাট এখানে একটা অ্যাক্টরসকে তার সাথে রাত কাটানোর জন্য বলেছে, কিন্তু সে অ্যাক্টর তাকে মানা করে দিয়েছে। এই কারণে বিরাট একজন ডিলারের কাছ থেকে 2টো রাশিয়ান পাঠানোর জন্য বলে। এরপর বিরাট তার রুমে আসে এবং ড্রাগস নেওয়া শুরু করে। তখনই তার ডোরবেল বাজে। তখন তার মনে হয়েছিল তো রাশিয়ান এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলো। তখন সে দেখে সেখানে একটা লোক এসেছে, যেখানে আসা মাত্রই বিরাটের উপর আক্রমণ করে দেয়। বিরাট তখন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এই লোকটাতে একটা চমকানো দড়ি দিয়ে সেই বিরাটকে মেরে দেয়। তারপর সে বিরাটের লাশটাকে একটা আয়নার সামনে রাখে এবং তার হাতে একটা ট্রফিও রেখে দেয়। কিন্তু এখানে আমাদেরকে তার মুখ দেখানো হয়নি। তখনই সেখানে 2টো রাশিয়ান মেয়ে আসে। তারপর যখন তারা সেখানে এন্টার করে, সেখানে বিরাটের লাশ থেকে তারা অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সেখানে পুলিশ আসে। এখানে পল্লবী নামের একজন ইন্সপেক্টর সেটাকে হ্যান্ডেল করছিল। তখনই সেখানে অরুণ নামের একজন মুম্বাই কমিশনার আসে, যে কিনা বিরাটের লাশ থেকে পল্লবীর কাছে পুরো ম্যাটারটা জিজ্ঞাসা করে। তখন সে জানে যে বিরাট এখানে 2টো রাশিয়ানকে ডেকেছিল, সেজন্য বিরাট এখানে গার্ডকে বলাতে সে এখানে সিসিটিভি ক্যামেরাগুলোকে বন্ধ করিয়ে দিয়েছিল। সেই সময় সেখানে কিলার এসে বিরাটকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর এখানে অরুণ যখন বিরাটের কাছে আসে, তখন তার হঠাৎ করে পুরনো কেসের কথা মনে পড়ে যায়, যেখানে কিলার আগেও লোকেদেরকে এরকম মেরে আয়নার সামনে বসিয়ে রেখেছিল। এরপর অরুণ সোজা হায়দ্রাবাদের জেলে ফোন করে একজন কয়েদিকে চেক করার জন্য বলে। তখন পুলিশ অফিসার চেক করে বলে তো সে তো এখানেই রয়েছে। এর পরের দিন আমরা সেই কয়েদিকে দেখতে পারি যার নাম ছিল জেনাত, যেখানে কিনা সে যোগা করে এবং কয়েদিদের জন্য খাবার বানানোর জন্য সেখানে চলে যায়। তারপর এখানে জেনাতকে জেলার ডাকে এবং সে তখনই সেখানে নিউজে দেখতে পায়, যেখানে দেখানো হচ্ছিল যে বিরাট নামের একজন অ্যাক্টরকে এই দড়ি দিয়ে মেরে ফেলা হয়েছে। এটা দেখে জেনাত অনেক বেশি অবাক হয়ে যায়। তখন জেনাতকে জেলার জিজ্ঞাসা করে, কালকে তোমাকে জিজ্ঞাসা করার জন্য কমিশনার অরুণের ফোন এসেছিল, তুমি তাকে চেনো কিনা? জেনাত তখন জানায় যে হ্যাঁ। সে আরো বলে যে তুমি আমার একটা মেসেজ অরুণের কাছে পৌঁছে দিও। এরপর আমরা অরুণকে দেখতে পাই, যার সাথে দেখা করার জন্য সূর্যবংশী নামে একজন রিপোর্টার এসেছে এবং সে এসে অরুণকে জিজ্ঞাসা করে তো এই মার্ডারগুলো আগের মতো হচ্ছে, যেমনটা 25 বছর আগে হয়েছিল। আমার মনে হচ্ছে সেই সিরিয়াল কিলার আবার ফেরত চলে এসেছে। কিন্তু অরুণ তাকে জানায় যে এমনটা কিছুই না, তুমি এই কথাগুলো পাবলিকের সামনে করো না, নয়তো লোকেরা ভয় পেতে শুরু করে দেবে। তখন সূর্যবংশী বলে যে 25 বছর আগেও তুমি সেই কিলারকে ধরতে পারোনি, তার সত্ত্বেও তুমি প্রমোশন পেয়েছো, তবে এইবারটা তুমি ঠিকভাবে করো। তখন অরুণ সেখানে আর কিছুই বললো না। এরপরে আমরা একটা লোককে দেখতে পাই, যে কিনা একজনের বাড়িতে চুপচাপ ঢুকে পড়ে, যেখানে কিনা একজন কাপল এবং তার বাচ্চা ঘুমাচ্ছিল। তারপর সেই লোকটা সেখানে গিয়ে কি করে সেটাকে আমাদেরকে আর দেখানো হয়নি। এর পরের দিন জেলে জেনাতের সাথে দেখা করার জন্য অরুণ আসে এবং তাকে বলে যে বলো তুমি আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারবে। আগের দিন জেনাত এখানে অরুণকে মেসেজ পাঠিয়েছিল যে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। তারপর অরুণ এখানে জেনাতকে একাই নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে তো কেমন রয়েছে মিস্টার দেশপান্ডে। অর্থাৎ এখানে আমরা জানতে পারি যে এর আসল নাম হচ্ছে সীমা দেশপান্ডে। এরপর এখান থেকে আমরা তাকে সীমা বলেই ডাকবো। এখানে সীমা তাকে জানে যে তুমি যদি কিলারকে ধরতে চাও তাহলে আমাদেরকে তার মতোই ভাবতে হবে, কারণ সে আমার স্টাইলটাকে কপি করেছে। এরপর সেখানে আমরা জানতে পারি যে সীমা 25 বছর আগে 8 জনকে মেরে ফেলেছে, যার পরে সীমাকে অরুণ ধরেছিল। তারপর তাকে জেলে ভরে দিয়েছে। এরপর 25 বছর পর সিরিয়াল কিলার আবার সেভাবে মারা শুরু করেছে। বিরাটের আগে 2 জনকে মারা হয়ে গেছে। সেই কারণে সীমা তাকে বলে যে তুমি আমাকে তোমার সাথে রেখে নাও, আমি কিলারকে ধরার জন্য তোমাকে সাহায্য করতে পারি। এটা শুনে এখান থেকে অরুণ চলে যায়। এরপর অরুণ এখান থেকে তার সিনিয়রের সাথে দেখা করতে আসে এবং বলে যে আমাদেরকে সীমাকে বের করতেই হবে, কারণ সে কিলারের মতো ভাবতো। এই কারণে আমাদের যদি কিলারকে ধরতে হয় তাহলে তাকে আমাদেরকে সাথে রাখতে হবে। তখন সিনিয়র জানায় যে এই ব্যাপারটা যদি মিডিয়াতে জানতে পারে যে কিলার পুলিশের সাথে কাজ করছে, তাহলে সেখানে আমাদেরকে অনেক বদনাম শুনতে হবে। তখন অরুণ তাকে জানায় যে তুমি পুরো দোষ আমার উপর চাপিয়ে দিও, তারপরে আমি সমস্ত কিছু ম্যানেজ করে নেব। এইভাবে অরুণ এখানে সীমাকে জেল থেকে বের করার জন্য পারমিশন করিয়ে নেয়। এরপর আমরা কিছু লোকদেরকে ড্রাগস মাফিয়াদের সাথে দেখা করতে দেখতে পারি। সে এসে এখানের বসদেরকে বলতে লাগে যে মাল আসতে চলেছে। এরপরে যখন সে সেখান থেকে মাল দিয়ে পয়সা নিয়ে বেরোতে লাগছিল, তখন সেখানে পুলিশ চলে আসে এবং তাদেরকে এখানে অ্যারেস্ট করে নেয়। এরপর সেই লোকটাকে যে মালের ব্যাপারে বলতে এসেছিল পুলিশ অফিসাররা বাইরে বের করে এবং এখান থেকে সোজা এখানে ইনচার্জের কাছে নিয়ে আসে। আর এখানে আমরা জানতে পারি এ তো এসিপি তেজার্স, যে এতদিন ধরে আন্ডার
আবার অপারেশন করছিল এবং সে পুলিশ অফিসারদের উপর গালি দেওয়া শুরু করে এবং বলতে লাগে যে এভাবে অ্যারেস্ট করতে কে বলেছিল, আমার এত কষ্টগুলোকে তুমি পুরো বরবাদ করে দিয়েছো। আমি খুব শীঘ্রই এখানে ডিলারের কাছে পৌঁছাতে যাচ্ছিলাম, কিন্তু সেই পুলিশ অফিসার জানায় যে কমিশনার অরুণের অর্ডার ছিল যে তোমার এই মিশনটাকে আমাদেরকে শেষ করতে হতো। এরপর তেজা সেখান থেকে সোজা অরুণের সাথে দেখা করতে আসে এবং সে এখানে এসে জানায় যে স্যার তুমি আমার মেহনত থেকে পুরো বরবাদ করে দিয়েছো। তখন অরুণ তাকে জানায় যে আমার কাছে ওই কেসের থেকেও একটা বড় কেস রয়েছে যেটা কিনা তোমার করতে অনেক বেশি মজা লাগবে এবং তাকে সে কেসের ফাইলটা দিয়ে দেয় এবং বলতে লাগে যে তুমি এটা পড়ে নাও কারণ তোমার এটা অনেক দরকার হতে পারে এবং সে তাকে কেসের ফাইলগুলো দিয়ে দেয় এবং বলে যে আজকের পর থেকে এগুলোকে তুমি হ্যান্ডেল করবে। তারপর তেজা সেই ফাইলগুলোকে নিয়ে পড়া শুরু করে দেয়। অন্যদিকে সীমা জেলের মধ্যে কিছু একটা পিষে তার জামার মধ্যে রেখে নেয়, আর এমনটা সে কেন করলো সেটা আমরা পরে জানতে পারবো। এখানে তেজাস অরুণের কাছে এসে বলে যে 25 বছর আগে এই মার্ডারগুলো সীমা করেছিল যেটা আমি ফাইলে পড়েছি, আর এখন 25 বছর পর সেভাবে কেউ একটা মার্ডার করেছে যেখানে লাশগুলোকে আয়নার সামনে রাখা হতো। তারপর এখানে তেজাস জিজ্ঞাসা করে যে সীমার নাম হায়দ্রাবাদেতে জিনেত নামের কেন রয়েছে। তখন অরুণ জানায় যে 25 বছর আগে যখন সে এই মার্ডারগুলো করেছিল তখন 8 নম্বর মার্ডারের পরে আমি তাকে ধরেছিলাম, আর আমার কাছে শুধু 8 নম্বর মার্ডারের প্রমাণ ছিল। তখন যখন আমরা বাকি মার্ডারের কথা তার কাছে কনফেস করতে চেয়েছিলাম তখন সে আমাদের কাছে একটা শর্ত রেখেছিল যে আমরা যদি নতুন পরিচয়ে তাকে অন্য জেলে পাঠাই তাহলে সে সমস্ত কিছু কনফেস করে দেবে। সেই কারণে আমাদেরকে তার কথায় রাজি হতে হয়েছিল, সেই কারণে তাকে নাম চেঞ্জ করিয়ে সেই জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে অরুণ জানে যে আমরা সীমারও সাহায্য নেব কারণ তার প্যাটার্নে সেই কিলার মার্ডার করছে। এটা তো তেজা স্যার একদমই ভালো লাগলো না, কিন্তু তার সত্ত্বেও সে তার বসের কথা মেনে নেয়। এরপর আমরা তানভি নামের একটি মেয়েকে দেখতে পাই যে তার বোনের সাথে একটা সেলুন চালাতো। তখন সেখানে তেজাস আসে এবং তানভি তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর এখানে আমরা বুঝতে পেরে যাই যে তানভি এবং তেজাস স্বামী স্ত্রী। আর তেজাস কাজের জন্য প্রায় বাড়ির বাইরে থাকতো। তারপর তারা দুজন বাড়িতে এসে ইন্টিমেট হয়ে যায়। তখনই তেজাস সেখানে পিলস খেয়ে নেয় কারণ সে এখন বাচ্চা চাইছিল না। তেজাস তখন তাকে জিজ্ঞাসা করলো এমনটা কেন। তানভি তখন তাকে জানালো যে সবে সেলুন খুলেছি সেই কারণে এখন সময় হবে না। তেজাস তখন তাকে জিজ্ঞাসা করে এমনটা কেন। তানভি তখন তাকে জানালো যে সবে সেলুন খুলেছি সেই কারণে আমার এখন সময় হবে না। তারপর এখানে তাদের সাথে দেখা করার জন্য তার দাদু আসে এবং তারা খুব ভালোভাবে ডিনার করে নেয়। অন্যদিকে জেলে এখানে সীমার পেটে ব্যথা হওয়া শুরু হয়ে গেছে, সেই কারণে তাকে খুব শীঘ্রই হসপিটালে শিফট করা হয়েছে। তখনই সেখানে আমরা দেখতে পারি এগুলো পুলিশ অফিসারদের চাল ছিল সীমাকে জেল থেকে বের করানোর জন্য, মুম্বাইতে অরুণের সাথে ইনভেস্টিগেশন করানোর জন্য। এরপর অরুণের বলাতে একটা ঘরকে পুরোভাবে সিকিউরিটি করে সেটাকে বানানো হয়, আর যেহেতু সীমা এতগুলো মার্ডার করেছিল সেই কারণে পুলিশ অফিসাররাও অনেক বেশি ভয় পেয়ে রয়েছে যাতে কিনা সে পালিয়ে না যাক। তারপর সীমাকে পুরোভাবে চেক করার পর তাকে সেই রুমে পাঠিয়ে দেওয়া হয়, আর তার সাথে সাথে সে সেই জামাটাকে সেই খাটের নিচে লুকিয়ে রেখেছে যাতে কেউ দেখতে না পাক। অর্থাৎ আমরা বুঝতে পেরেছি যে এর মধ্যে কিছু না কিছু দরকারি জিনিস রয়েছে। এরপর কিছুক্ষণ পর এখানে সীমার সাথে দেখা করার জন্য তেজাস এবং অরুণ আসে, কিন্তু সীমা তো এখানে তেজাস এবং অরুণকে এদিক ওদিকের কথা বলা জিজ্ঞাসা করে, কিন্তু তেজাস সেখানে কেসের ব্যাপারে প্রশ্ন করা শুরু করে এবং সেই বিরাটের মার্ডারের ফটো দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে যে আপনার কি মনে হয়। সীমা তখন তাকে জানায় যে আমি এইভাবে কিছু বলতে পারবো না, আমাকে ক্রাইম সিনে যেতে হবে। তখন এই কথাটা শুনে তেজাস সেখানে অরুণকে সাইডে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করে এ শুধু ড্রামা করছে, তুমি শুধু আমাকে পারমিশন দাও, একে 3rd ডিগ্রি দিয়ে আমি তার কাছে সত্যিটা বের করিয়ে নেব। অরুণ তখন তাকে জানায় যে এই অনেক খতরনাক মহিলা, আমি 25 বছর আগেও একে জিজ্ঞাসাবাদ করার জন্য রেখেছিলাম, কিন্তু 3 দিন ধরেও সে আমাকে কিছুই জবাব দেয়নি এবং সে হেসেই যাচ্ছিল, সেই কারণে আমাদেরকে তার সমস্ত কথা শুনতে হয়েছিল। অন্যদিকে আমরা সেই লোকটাকে দেখতে পারি যে আবারও কারোর একটা বাড়িতে ঢুকেছিল এবং সে সেখানে একটা লোককে ধরে এনে তাকে আটকে রাখছিল, আর সে এমনটা কেন করছে সেটা আমরা পরে জানতে পারবো। এরপর তেজাস এবং অরুণ মিলে সীমাকে সেই ক্রাইম স্পটে নিয়ে আসে। এই সমস্ত কিছু দেখার পর সীমা তাকে বলে যে বিরাটের হাতে একটা ট্রফিও রাখা ছিল যেমনটা আমি আমার দ্বিতীয় মার্ডারে করেছিলাম, যেখানে সে বলে যে হ্যাঁ তুমি একটা নেতাকে মেরেছিলে যে কিনা দুষ্কর্ম করেছিল। সে বলে যে আমার ফাইল পড়ার পরে কিলার এই মার্ডার করা শুরু করেছে, এত কেউ কি করে জানতে পারতো যে আমি এইভাবে মার্ডার করেছি। তখন পুলিশ অফিসার জানায় যে সেই ফাইলটাকে তো মাত্র 6 জন পড়েছে। সীমা তখন জানায় যে সেই 6 জনের মধ্যেই হয়তো কিলারকে কেউ চেনে। সীমা তখন তাকে জানায় যে আমি তোমাকে এত সাহায্য করে দিয়েছি, তুমিও আমাকে একটা সাহায্য করো, এবং তাকে বলেই সে পরের দিন তার বাড়িতে গ্যাস সিলিন্ডার সবকিছু আনিয়ে নেয় কারণ সে নিজে রান্না করে খেতে চাচ্ছিল। এর পরের দিন আমরা এখানে তেজাসকে দেখতে পারি যে অরুণকে এসে বলছিল সেই 6 জনের মধ্যে তো 3 জন মারা গেছে এবং তাদের মধ্যে একজন জাজ রয়েছে, এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করতে সে বলেছে যে সে সেই সীমার ফাইলটাকে জ্বালিয়ে ফেলেছে, আর রইল বেঁচে তুমি আর একজন লয়ার দারুওয়ালা, আর আমাদেরকে সেই দারুওয়ালার বাড়িতে গিয়ে সেই ফাইলের কথা জিজ্ঞেস করতে হবে। এইটা বলে সে সেখানে সেই দারুওয়ালার সাথে দেখা করতে আসে। তারপর দারুওয়ালা যখন সেই সীমার ফাইলটাকে খুঁজতে শুরু করে কিন্তু সে সেখানে কোথাও পেল না। সে তখন জানায় যে হয়তো আমার ভাঞ্জাই সেই ফাইলটাকে চুরি করে নিয়েছে। এটা শুনে তো তেজাস ভাবতে শুরু করলো যে হয়তো কিলার হয়তো দারুওয়ালার ভাঞ্জা
হতে পারে। তখন দারোয়ালা বলে যে আমার বোন যখন মারা গেছিল তখন তার বাচ্চাকে আমি নিয়ে রেখেছিলাম, আর তার নাম হলো হোস। সে সারাক্ষণ আবারার মতো ঘুরে বেড়ায়, আর তার সাথে কারোরই মিল হতো না। এরপর তখনই সেখানে হোস আসে, আর আমরা দেখতে পারি এ তো সেই লোকটাই যে একজনকে বেঁধে তার ঘরে আটকে রেখেছিল। যে সেখানে হোসকে ধরার জন্য বেরিয়ে আসতে লাগছিল, কিন্তু হোস সেখান থেকে পালিয়ে যায়। এখানে এপিসোড 1টি শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতে আমাদের কিছু বছর আগে 2020 সিন দেখানো হয়, যেখানে হোস্ট এখানে সীমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু সেখানে সে সীমাকে পায়নি। সেই কারণে সে একটা মেকি লেটার দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর পুলিশ অফিসারের দ্বারা সেখানে সেই মেডি লেটারটাকে সীমার কাছে পৌঁছিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি তারা লেটারের দ্বারাই কথা বলতো, আর যে হোস্ট ছিল সে সীমাকে তার গুরু মনে করতো। সে বাজে লোকেদেরকে মারতে পছন্দ করতো। আর এখানে প্রেজেন্টে এখানে সীমার সাথে দেখা করার জন্য তেজাস আসে, আর সে হোস্টের রুম থেকে এই লেটারগুলোকেই পেয়েছিল, যেটাকে সীমা সেই হোস্টের জন্য লিখেছিল। তখন সে সীমাকে জিজ্ঞেস করলো, তুমি সেই হোস্টের সাথে এত বেশি কথা বলতে, তার মানে তুমি আগে থেকেই তাকে চিনতে? সীমা তখন তাকে জানায় যে এমনটা কিছুই না, আমি তার লেটার দেখে বুঝতে পেরে গেছিলাম তার মানসিক ভারসাম্য হারানো, যে কিনা বাজে লোকদেরকে মারতে চাইছিল। সেই কারণে আমি তার সাথে কথা বলতাম, কিন্তু আমি তার সাথে কখনো সামনাসামনি দেখা করিনি, সেই কারণে আমি তাকে ভালোভাবে চিনতে পারিনি। অন্যদিকে আমরা আবার হোস্টকে দেখতে পাই, যে কিনা যাকে বেঁধে রেখেছিল তার কাছে আবার আসে, এবং সে সেই লাইলনের দড়িটাকে আবার বের করে, যার দ্বারা কিনা বিরাটকে মারা হয়েছিল। এখানে সিন কাট হয়। এখানে তারপরে আমাদেরকে দেখানো হয় অরুণ এখানে পল্লবীর সাথে দেখা করতে এসেছে, যে এসে বলছিল আমি বিরাটের মার্ডারের জন্য রিসার্চ করেছি, এবং আমি জানতে পেরেছি যে সেম এরকম দুটো মার্ডার আগে হয়ে গেছে, আর এটা একটা সিরিয়াল কিলারের কাজ। সেই কারণে আমি এই কেসটার উপর কাজ করতে চাই। অরুণ তখন তাকে জানায় যে তুমি কাজ ভালো করেছো, এই ব্যাপারটা কাউকে জানাবে না, যখনই আমার তোমার প্রয়োজন হবে তখন আমি তোমাকে এই কেসে জয়েন্ট করে নেব। এটা শুনে এখান থেকে পল্লবী চলে যায়। অন্যদিকে আমরা সীমাকে দেখতে পারি যে রান্না করছিল। তখন তার রান্না করার সময় সেই লেটারের কথা মনে পড়ে, এবং সেই লেটারগুলোকে সে আবার পড়তে শুরু করে। তখন সে তার পাশে দাঁড়ানো পুলিশ অফিসারকে বলে যে আমাকে তেজাসের সাথে কথা বলাও। তারপর সে তেজাসকে বলে যে আমাকে সেই খুনি 12 জুলাই পর্যন্ত লেটার লিখেছিল, যেখানে কিনা সে আমার সাথে অব্দি কথা বলেছিল। তারপরে লেটার আসা বন্ধ হয়েছে। তারপরে ডাইরেক্ট 17 আগস্টে লেটার আসে, আর সেখানে দেখে মনে হচ্ছিল সে অনেক বেশি রেগে রয়েছে, আর তার কথাবার্তাতে মনে হয়েছিল সেই সময় হয়তো তার সাথে কেউ দেখা করেছে, যেই কারণে সে অনেক বেশি রেগে রয়েছে। এটা শুনে তো তেজাস বুঝতে পেরে যায় যে হোস্ট এই সময় কাদের সাথে দেখা করেছিল। সেই কারণে সে ডাইরেক্ট দারুওয়ালার কাছে আসে, এবং তাকে এসে জিজ্ঞাসা করে জুলাই এবং আগস্টে হোস্ট কোথায় ছিল। দারুওয়ালার তো তখন মনে আসছিল না, কিন্তু তারপর সে জানে সেই সময় সে একটা কোম্পানিতে জয়েন করেছিল। সেই সময় তার একটা বন্ধু হয়েছিল, কিন্তু সেই কোম্পানির নাম তো এখন আমার মনে নেই। তারপর সে কাজটিকে ছেড়ে দেয়, কিন্তু সেই গাড়িতে একটা চিলের লোগো থাকতো। সেটা শুনে তেজাস সে কোম্পানির কথা খোঁজ করতে শুরু করে দেয়, এবং সেখানে এসে জানতে পারে সেটা একটা। তারপর খোঁজ করার পর সে একটা ইঞ্জিনিয়ারের সাথে এসে দেখা করে, এবং তার কাছে এসে হোস্টের কথা জিজ্ঞাসা করে। ইঞ্জিনিয়ার তখন তাকে জানায় যে হোস্ট সে একদম পাগল ছিল। ইঞ্জিনিয়ার তখন তাকে জানায় যে হোস্ট যে ছিল সে একেবারে পাগল ছিল, আমি তো তাকে কাজে রাখতে চাইছিলাম না, কিন্তু আমাদের ম্যানেজার যতীনের কথাতে আমি তাকে কাজে রেখে নিয়েছিলাম। তেজাস তখন তাকে জিজ্ঞেস করে যে যতীন কোথায়। তখন এই লোকটি বলে যে যতীন তার ফ্যামিলির সাথে ঘুরতে গিয়েছিল, 2 দিন হয়ে গেছে, কিন্তু সে এখনো ফেরত আসেনি, কারণ যতীনের সেখানে একটা তার বাংলো আছে। তখন সে তার অ্যাড্রেস নিয়ে নেয়। এরপরে আমরা দেখতে পারি হোস্ট খাবার এনেছে, এবং সে একটা মা এবং মেয়েকে বেঁধে রেখেছে। তারপর সে তাকে খাওয়ার জন্য বলে, যারা কিনা অনেক বেশি ভয় পেয়েছিল। আর আমরা দেখে বুঝতে পারি যে এটা সেই ফ্যামিলি, আর এদেরকে দেখে আমরা বুঝতে পারি এটা সেই যতীনেরই ফ্যামিলি, যাকে যতীনকে তারা অন্য কোথাও বেঁধে রেখেছে। তখন সেখানে একদমই পুলিশ অফিসাররা চলে আসে, এবং হোস্টকে সেখানে অ্যারেস্ট করে নেয়। পুলিশ স্টেশন আসার পর এখানে তেজাস হোস্টের সাথে ভালোভাবে প্রশ্নবাদ করা শুরু করে, এবং তাকে খাওয়ার জন্য জুস দেয়, যাতে হোস্ট তাকে সমস্ত কিছু সত্যিটা বলে ফেলুক। এবং সে হোস্টকে সেই 3 জন মার্ডারের ছবি দেখে বলে যে তুমি কনফেস করে নাও যে তুমি এই মার্ডার গুলো করেছো। তখন হোস্ট জানায় যে আমি কনফেস তো করে নেবো, কিন্তু আমার 3টে সত্য রয়েছে, আমাকে সীমার সাথে দেখা করিয়ে নাও। এরপর এখান থেকে তেজাস সোজা সীমার কাছে আসে, এবং তাকে বলে যে সেই হোস্ট তোমার সাথে দেখা করতে চাইছে। তখন সীমাও রাজি হয়ে যায়। তারপর হোস্টকে এখানে সীমার সাথে দেখা করানোর জন্য নিয়ে আসা হয়। তখন হোস্ট এখানে সীমাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে অরুণ এবং তেজাস সেগুলো ক্যামেরা দ্বারা তাদেরকে দেখছিল। তার সাথে সাথে এখানে মাইকও লাগানো হয়েছিল তাদের কথাগুলো শোনার জন্য। এরপর সীমা এখানে তার সাথে ভালোভাবে কথা বলে। সীমা তাকে জিজ্ঞেস করে খুন করে তোমার কেমন লেগেছে। হোস্ট তখন জানায় যে খুব ভালো লেগেছে, তাদের চিৎকার শুনে আমার খুব ভালো লাগছিল। তারপর সীমা এখানে হোস্টকে তার কথার জালে ফাঁসানো শুরু করে। হোস্ট তখন জানায় যে তোমার সেই সিক্রেট আমার কাছে সবসময় সেফ থাকবে। যেটা শুনে সীমার এক্সপ্রেশনটা একটু চেঞ্জ হয়ে যায়, মনে হয়েছিল সে কিছু লুকাতে চাইছিল। আর এই ব্যাপারটা তেজাস এবং অরুণ দুজনেই নোটিস করে যে কি সিক্রেট হতে পারে। এরপর সীমা তাকে আবার ফাঁসানোর চেষ্টা করছিল। সীমা তাকে বলছিল যে বলো সেই খুনগুলো তুমি করনি তাই তো। হোস্ট তখন জানায় যে আমি মেরেছি, কিন্তু সীমা তখন তাকে মানা করছিল। সে বলছিল তুমি শুধু খুনের কথা বলতে পারো, কিন্তু তোমার দ্বারা কখনো খুন হতে পারে না। এটা শুনে তো হোস্ট কান্না করা শুরু করে দেয়। এবার সীমা এখানে হোস্টের কাছে যতীনের কথা জিজ্ঞাসা করে নেয়। তার ঠিকানা নিয়ে তেজাস সেখানে তার টিমকে পাঠিয়ে দেয় যতীনকে বাঁচানোর জন্য, কারণ সে এখনো বেঁচে ছিল। তখন সীমা
হোস্টকে তার কাছে টানে এবং তার কানে কানে কিছু একটা বলে এবং তার সাথে সাথে সে মাইকের উপর হাতও দিয়ে দেয় যাতে অরুণ এবং তেজস ব্যাপারটা শুনতে না পাক। এটা শুনে তো হোস্ট আরো বেশি কান্না করা শুরু করে। এটা শুনে তো তেজস দৌড়ে আসে এবং তাকে বলে যে বলো তুমি কি বলেছো, কিন্তু সীমা সেখানে কিছুই বললো না। তারপর সে হোস্টকে নিয়ে হসপিটালে পাঠিয়ে দেয়। সীমা তখন তাকে জানায় যে হোস্ট কোনো খুন করেনি, সে শুধু এগুলো কথা বানাচ্ছিল আর আমার মনে হচ্ছে যে খুনি এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটা শুনে অরুণ অনেক বেশি ঘাবড়ে যায়। অন্যদিকে আমরা বারে একটা লোককে দেখতে পারি যে কিনা নেশা করে আইয়াশি করছিল। তারপরে আমরা দেখতে পারি সে সেখান থেকে বাড়ি যাচ্ছে। তখন আমরা দেখতে পারি কেউ তাকে ফলো করছে। অন্যদিকে পুলিশ এসে এখানে যতীনকে ছাড়িয়ে নেয়। পরের দিন তেজস এসে এখানে সীমার সাথে দেখা করে এবং তাকে এসে ধন্যবাদ জানায় এবং বলে যে তোমার জন্য যতীন বেঁচে গেছে। তারপর সীমা এখানে তেজসকে তার হাতে বানানো খাবার খেতে বলে। তেজসও তখন রাজি হয়ে যায়। সীমা তখন তেজসের ফ্যামিলির কথা তাকে জিজ্ঞেস করতে তেজস তখন তাকে জানায় আমার মা বাবা এই পৃথিবীতে নেই, আমি আমার স্ত্রী এবং আমার দাদুর সাথে থাকি। সীমাও তখন তাকে জানায় আমি শুধুমাত্র সেই লোকেদেরকে মেরেছি যারা কিনা বাজে কাজ করতো, বিশ্বাস না হলে আপনি অরুণকেও জিজ্ঞেস করতে পারো। সেটা শুনে সেখান থেকে তেজস চলে যায় এবং সে তার অফিসারের কাছে আসে এবং তাকে সেই ভয়েস রেকর্ড করতে বলে যেটা সীমার হোস্টের কানে কানে বলেছিল, কিন্তু এটা করতে একটু সময় লাগবে। এরপর তেজস তার বাড়িতে আসে যেখানে তার দাদুর জন্মদিন পালন করা হচ্ছিল। সীমা তখন সেখানে থাকা পুলিশ অফিসারের সাথে কথা বলা শুরু করলো, যার সাথে কিনা পুলিশ অফিসারও কথা বলছিল। এরপর আমরা দেখতে পারি যে লোকটা তার বাড়িতে এসেছিল তাকেও সেই গলা চেপে কেউ মারতে লাগছিল, অর্থাৎ সেই কিলার এখনো খুন করে যাচ্ছে। এখানে এপিসোড 2টি শেষ হয়ে যায়। সিরিজ এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওর আগে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।